আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা মাত্র 25,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন কর হার 10 করার প্রস্তাব করবেন তিনি। তবে সব ধরনের কর্পোরেট কর হার আগের মতোই থাকছে। ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব পরিবহনে নানা ধরনের ছাড়ের প্রস্তাবও করেন অর্থমন্ত্রী। জুয়েলারি শিল্প, অনলাইন আয়ও স্বস্তি দিতে ছাড়ের প্রস্তাব করবেন তিনি। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে সিগারেট সহ কিছু খাতে কর বাড়ানোর প্রস্তাব করবেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। 11 জুন বিকেলে এই সংসদেই পেশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে থাকছে নানা প্রচেষ্টা। যেমন 25,000 টাকা বাড়িয়ে করমুক্ত আয়সীমা করা হচ্ছে 4.25 লাখ টাকা, যা আগামী 5 বছর পর হবে 4.5 লাখ। তবে তুলে দেয়া হচ্ছে সর্বনিম্ন 5% কর হারের স্তর। জনজীবনে স্বস্তি দিতে চাল, গমসহ 60টি নিত্যপণ্যের উৎসকর কমিয়ে নামানো হচ্ছে অর্ধেকে। মশলা ও খেজুর আমদানিতে থাকছে না 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক। তবে আরও স্বস্তির খবর হলো ডায়ালাইসিস ফিল্টার আমদানির 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। এছাড়া ওষুধ তৈরির 68টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক বাতিলের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। হার্টের রিং এবং চোখের লেন্সের 10% ভ্যাট প্রত্যাহার হচ্ছে। ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামাল আমদানিতে দেয়া হচ্ছে কর রেয়াত সুবিধা। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক করছাড় সুবিধা দেবেন অর্থমন্ত্রী। যেমন করমুক্ত থাকবে সৌর বিদ্যুতের সব উপকরণ আমদানিতে, বিল দেওয়ার ক্ষেত্রেও প্রণোদনা পাবেন গ্রাহকরা। এছাড়া বৈদ্যুতিক বাস, ট্রাক এবং চার্জিং স্টেশন আমদানিতে 5% উৎসকর প্রত্যাহার হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ও নবায়নে আগাম আয়কর 2 লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হচ্ছে। কর রেয়াত সুবিধা পাচ্ছেন স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন শিল্প। মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বস্তি দিতে বাতিল করা হচ্ছে সিমের উপর থাকা 300 টাকা কর। আর মোবাইল উৎপাদনের 22 ধরনের কাঁচামাল আমদানিতে উৎসকর কমে হচ্ছে 1%। এছাড়া এ খাতের মূসক অব্যাহতি বাড়ছে 2030 সাল পর্যন্ত। সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে থাকা 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক বেড়ে হচ্ছে 25%। জুয়েলারি শিল্পের কর হারেও আসছে পরিবর্তন। যেমন স্বর্ণ ও অলংকার সরবরাহে উৎসকর কমে হচ্ছে 0.5%, আর 5% ভ্যাটের বদলে ভরিপূর্তি করা হচ্ছে নির্ধারিত 2,500 টাকা। করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের আয়ও। এসএমই খাতে 50 লাখ ও নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স করমুক্ত হচ্ছে। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহে বসছে 0.2% অগ্রিম কর। ডিজিটাল ব্যবস্থাকে আরও অর্থপূর্ণ করতে সব ধরনের ফ্রিল্যান্সিংয়ে আয়কর অব্যাহতি প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতির বিকাশে বাদ্যযন্ত্র আমদানিতে থাকা 5% শুল্ক প্রত্যাহার হচ্ছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে নতুন বাজেটে, কেননা নগদ প্রণোদনার উৎসে কমে হচ্ছে 5%, আর শিল্পের কাঁচামাল আমদানিতে থাকা উৎসকর কমছে 1%। 150 সিসির ওপর মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। তবে কোনো কর দিতে হবে না। কর অব্যাহতি সুবিধা বহাল থাকছে টিভি, ফ্রিজ, কম্পিউটার সামগ্রী উৎপাদনের ক্ষেত্রেও। বরাবরের মতো এবারও ধূমপায়ীদের জন্য কঠিন বার্তা নিয়ে আসছেন অর্থমন্ত্রী। যেমন সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে 300 ও নিকোটিনে 350% সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। এছাড়া 10 শলাকার উচ্চ স্তরের সিগারেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 210 টাকা। পাচার ও নকল বন্ধে সিগারেটের প্যাকেটে বসছে কিউআর কোড। দেশে উৎপাদিত অ্যালকোহলে ভ্যাট বসছে লিটারে 500 টাকা। সিনথেটিক ওভেন, ফেব্রিক্স আমদানিতে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে। ফ্লোট গ্যাস উৎপাদনে 5টি কাঁচামাল আমদানিতে শুল্ক কমে হচ্ছে 15%। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানিতে 15% মূসক আরোপ হচ্ছে। কৃষিখাতের সম্প্রসারণে সার ও কীটনাশকের ভ্যাট ও কর বাতিল হচ্ছে। বিআইএন বাধ্যতামূলক হচ্ছে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এছাড়া শিশুখাদ্যের কাঁচামালের আমদানিতে শুল্ক কমে হচ্ছে 10%। বিদেশি প্রসাধনীর ক্ষেত্রে শুল্কায়ন মূল্য কমছে 25% পর্যন্ত। মইনুল হাসান, 71, ঢাকা। বিশাল অঙ্কের বাজেটের অর্থ জোগাড় করতে গিয়ে বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হতে পারে ব্যবসায়ীদের উপর। এর ফলে শিল্পায়ন কমার পাশাপাশি কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন
ব্যবসায়ী নেতারা। তাই নতুন বাজেটে নতুন সরকারের কাছে হয়রানিমুক্ত কর কাঠামো, জ্বালানি ও ব্যাংক ঋণের নিশ্চয়তার দাবি জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। রাকিব আল জাবেদের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, 14 মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি আর বিনিয়োগ বাণিজ্যে চরম মন্দাভাব, এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, জানিয়ে চাপা উদ্বেগ আর গভীর আতঙ্কে ব্যবসায়ী মহল। বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি 9,38,000 কোটি টাকার বিশাল বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি, চলতি অর্থবছরের তুলনায় যা প্রায় 20% বেশি। এই ব্যবস্থা মনে করেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে দরকার ব্যবসা বান্ধব ও হয়রানি মুক্ত বাজেট। তাই করদাতাদের হয়রানি বন্ধ না হলে সম্ভব নয় এ লক্ষ্য অর্জন। একটা ব্যবসায়ী কিন্তু ওই 22%, 25% ট্যাক্স দেয় না, ওরা দেয় 40 থেকে 50%। আমরা যারা রীতিমতো ধরেন ট্যাক্স দিয়ে আসছি বা ধরেন আমাদের একটা বেসিক কমপ্লেন থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে তারা হয়রানির শিকার হয়, এটা সমাধান একটাই, অটোমেশন। অর্থমন্ত্রী যদি চায় কালকে এটাকে অটোমেশন সম্পূর্ণ করে আগামী বছরের মধ্যে, এটা 1 বছরও লাগবে না করতে। এখন তো আমরা এমনি এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, ব্যবসায়ীরা যেখানে আমাদের কর কাঠামো চলে আসছে সেখানের উপরে তো দেওয়ার মতন অবস্থা নেই। তাহলে কেউ জুলুম হবে, অনেকে ব্যবসার থেকে ভিন্ন পথে চলে যাবে, ব্যবসা স্লো করে দিবে, গ্রোথ করবে না, অন্য কান্ট্রিতে চলে যাবে, তাতে কি মানে ভালোর চেয়ে খারাপের হওয়ার সম্ভাবনা বেশি। শিল্প টিকিয়ে রাখতে যখন ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, তখন বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ভোগাচ্ছে জ্বালানির বাড়তি দামও। এছাড়া আসছে বাজেটে কর্পোরেট কর হার 25% নামিয়ে আনার পাশাপাশি লজিস্টিক্স খরচ কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এফবিসিসির সাবেক সভাপতি। টার্নওভার কর 1% থেকে কমিয়ে 0.5% করা গেলে ব্যবসায়ীদের আস্থা খানিকটা ফিরবে বলেও জানান ব্যবসায়ী নেতারা। মনে করি যদি ব্যবসায়ী বান্ধব কর কাঠামো না হয় তাহলে বিনিয়োগ স্থবির হবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং আমি মনে করি অর্থনীতিতে ঝুঁকি কিন্তু আরও বাড়বে। ইকোনমিটা ইজ ইন শাম্বলস। আমরা একটু অধৈর্য হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে সময় নেই, আপনি প্লিজ জলদি কিছু করেন। এমন কিছু করেন না যে যাই ব্যবসায়ীগুলা বা যেই মানুষগুলো আজকে এত বছর দেশে ছিল এরাও না যেন বিদেশে চলে যায়। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকি দিয়ে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার। আসন্ন বাজেটে একদিকে যেমন সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা, অন্যদিকে প্রত্যাশাও রাখতে চান তারা। তাই কর না বাড়িয়ে বরং কর ব্যবস্থার সংস্কার, হয়রানি কমানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশে চান শিল্পোদ্যোক্তারা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। গেল 21 মাসে বাজারে নতুন কোনো কোম্পানি আনতে পারেনি মাকসুদ কমিশন। কার্যকর উদ্যোগ ছিল না বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে। তাই নতুন কমিশনের কাছে আকাশ সমান প্রত্যাশা বিনিয়োগকারীদের। আর বিশ্লেষকরা মনে করেন সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে নতুন কমিশনকে হতে হবে কঠোর। একই সাথে বাজার চাঙ্গা করতে ফেরাতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ। মেজবাহ হাসানের রিপোর্ট। নানা আলোচনা আর সমালোচনার মুখে বৃহস্পতিবার বিএসইসির দায়িত্ব থেকে সরে দাঁড়ায় রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। ওই দিনই মাসুদ খানকে সংস্থাটির চেয়ারম্যান করে 3 জন কমিশনার হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার পরই পুঁজি বাজার উন্নয়নে নানা ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন নতুন চেয়ারম্যান। ইঙ্গিত দেন আইপিও বিধিমালা সংশোধন সহ নীতি সহজ করার। সুশাসন জোরদার করব, স্বচ্ছতা বৃদ্ধি করব, ন্যায্য সম্পদ মূল্যায়ন নিশ্চিত করব। নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার দিন চাঙ্গা ভাব দেখা যায় পুঁজিবাজারে। প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়ায় 1300 কোটি টাকা। বিনিয়োগকারীরা বলছেন শুধু সূচক আর লেনদেনের উত্থান নয়, দীর্ঘমেয়াদী উন্নয়নে দরকার টেকসই সংস্কার। কিন্তু মার্কেটে কিন্তু মাসুদ খানও কিছু করতে পারবে না, রাশেদ মাকসুদও কিছু করতে পারবে না। এটা কিন্তু বর্তমান সরকারও এটা খেয়াল করতে হবে। বাজারের সকল অংশীজনদেরকে নিয়ে একটি স্টেবল এবং সুশাসনের একটি পুঁজিবাজার বাংলাদেশে উপহার দিবেন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত, তথ্য প্রকাশে স্বচ্ছতা বৃদ্ধি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের তাগিদ বিএসইসির সাবেক এই চেয়ারম্যানের।
বলেন কাল্পনিক নয়, নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত। এই নতুন কমিশনকেও আমি দেখেছি একটু প্রত্যাশার কথাবার্তা মনে হয় যেন বলছে, এবং এছাড়াও সরকারের কিছু কিছু উচ্চ মহল থেকে প্রত্যাশা সৃষ্টি করা হচ্ছে। 4 বছরে এই সমস্ত বড় বড় পরিকল্পনা, বড় বড় প্রজেক্ট, সমস্ত বড় বড় লোন, দীর্ঘমেয়াদী লোন সমস্ত পুঁজিবাজার থেকে আসবে, এ ধরনের প্রত্যাশাটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে অবাস্তব মনে হয়। বাজারে আস্থা ফিরিয়ে আনাই এখন নতুন কমিশনের সবচেয়ে বড় পরীক্ষা, এমনটা জানিয়ে বিশ্লেষকরা বলছেন সরকারের সদিচ্ছা থাকলে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। সেই রুলটার মধ্যেও কিন্তু ঘাটতি আছে, সেগুলোকে ঠিক করতে হবে। সো উনার অনেক কাজ করতে হবে, যে কাজের জন্য পলিসিগত সাপোর্ট বাজার পাবে। বাজার তো টাকা চায় না, বাজার যায় পলিসিগত সাপোর্ট। এমন তদবির আপনি শুনবেন না যেই তদবিরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, পুঁজি বাজার ক্ষতিগ্রস্ত হয়। এমন তদবির আপনি নিতে পারবেন না, এইটা নিলেই আপনার ওই বিগত কমিশনের অবস্থাই হয়ে যাবে। গেল 21 মাসে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি বাজারে, উল্টো দাম কমেছে ভালো মৌলভিত্তির শেয়ারে। তাই এসব বিষয়ে কার্যকর উদ্যোগ চান বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। দেশে আবারও বাড়ল মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসে যা বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা গত বছরের গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল মাসে এই হার ছিল 9.04%, ফলে এক মাসেই বাড়ল 0.38% পয়েন্ট। প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.06%, আর খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে তা 9.10-এর কাছাকাছি। প্রতিবেদন বলছে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি। মে মাসে যা ছিল 9.5%, আর শহরে তা 9.25। এদিকে মজুরি বৃদ্ধির হার ছিল 8.21%, ফলে মূল্যস্ফীতির তুলনায় আয় কম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে চাপ আরও বেড়েছে। দর্শক, এতক্ষণ মূল্যস্ফীতির খবর দেখছিলেন। এবারে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বাজার পরিস্থিতির সবশেষ কি আপডেট আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নুজহাত, আপনি মূল্যস্ফীতির যে খবরটি জানাচ্ছিলেন, আমরা সেখান থেকে যদি শুরু করি, আওয়ামী লীগের শেষ সময়ে আমরা দেখেছি যে বাজারে যে আগুন লেগেছে মূল্যস্ফীতিকে কেন্দ্র করে, সেই আগুন আসলে অন্তর্বর্তী সরকার নেভানোর চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি তারা নেভাতে পারেনি, এবং সেটা এখনও নতুন সরকারের সময়ে দাউ দাউ করে জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির হার কিভাবে বাড়ছে প্রতিনিয়ত, এবং বাজারে সেই প্রভাব স্পষ্ট রয়েছে। আমরা দেখছি যে আমাদের দেশে যেসব কৃষি পণ্য উৎপাদন হচ্ছে, সেসব পণ্য বাজার ভেদে, মান ভেদে যেমন প্রতিনিয়ত দাম বাড়ছে, ওঠানামা করছে, ঠিক তেমনি আমদানি করা যেসব পণ্য আমাদের দেশে আসছে নিত্য পণ্য, সেসব পণ্যের ক্ষেত্রেও কিন্তু দামের ওঠানামা রয়েছে। বিশেষ করে আমরা যদি সয়াবিন তেলের কথা বলি, সেটি এখন প্রায় 200 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এর বাইরে আমরা মাছ মাংসের কথা বলতে পারি, সেগুলোর দামও কিন্তু অনেক বেশি, এবং নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের আসলে প্রতিনিয়তই আয় ব্যয়ের হিসাব নিয়ে লড়াই করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু বাজার পরিস্থিতি এখনো নাগালের মধ্যে আসেনি। তো এর মধ্যে কিন্তু আগামী 11ই জুন নতুন সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বা সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবের জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে, সেটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ অনেকদিন ধরেই চলছে, এখনও চলছে। কিন্তু সরকার আসলে কি পদক্ষেপ নিচ্ছে সেটা স্পষ্ট নয়। হয়তো 11 তারিখ স্পষ্ট হবে যে সরকার আসলে দেশের যে সংকট, অর্থাৎ দেশি যে কৃষি পণ্য, একদিকে হচ্ছে কৃষক তার উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বেশি দাম প্রত্যাশা করছেন, অন্যদিকে ভোক্তা তার আয় কম হওয়ার কারণে সে চাচ্ছে যে কম দামে যেন জিনিসপত্র সে কিনতে পারে, তাহলে সে একরকম স্বস্তিতে থাকবে। অন্যদিকে মধ্যস্বত্ব যে ভোগীরা আছেন, তারা চেষ্টা করছেন যে এই দুই পক্ষের মাঝখান থেকে তারা যেন অতি মুনাফা করতে পারে, সেই চেষ্টা। তো সরকারকে এইদিকে যেমন একদিকে কৃষকের ব্যয় কমাতে হবে, উৎপাদন ব্যয় কমাতে হবে, তেমনি কিন্তু ভোক্তার কিন্তু আয়ের সাথে সামঞ্জস্য করে যেন সে খরচ করতে
করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু সরকারকে নিতে হবে। অন্যদিকে আমদানি করা যেসব পণ্য রয়েছে সেসব পণ্য আমদানির ক্ষেত্রে যে ডলারের মূল্য গত কয়েক বছর ধরে বেড়ে গেছে, সেটার কারণেও কিন্তু আমদানি ব্যয় বেড়েছে এবং সেখানে কিন্তু আমদানির উপরে বড় একটা শুল্ক থাকার কারণে অনেক নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সেখানে সরকার আসলে এবার একটা প্রচেষ্টা চলছে যে আমদানি শুল্ক কমিয়ে বা ছাড় দিয়ে এসব নিত্যপণ্যের দাম স্বাভাবিক করার জন্য সরকার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো আমরা আসলে সরকার সাধারণ মানুষ যে প্রত্যাশা করছে যে তাদের স্বস্তি এবং নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, সেই চেষ্টা আসলে সরকার চালাচ্ছে। এখন দেখা যাক কতটুকু এই সরকার বাস্তবায়ন করতে পারে। নুজহাত। রাকিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম বাজার পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন। ইরানের জব্দকৃত সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে নির্দেশ দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ঠিক কোন খাতের সম্পদ ব্যবহার করা হবে তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। অন্যদিকে শান্তি চুক্তি না করলে জব্দকৃত সম্পদ ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চাইলে ফেরত দিতে হবে জব্দ করা $24 বিলিয়ন সম্পদ। একদিন আগে দেয়া ইরানের এমন দাবির পরও অর্থ ফেরতের কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের, বরং এই অর্থ ব্যবহার করতে চায় উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে। এরই মধ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি নির্ণয়ে একটি দলকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া ভবিষ্যতেও যে কোনো ধ্বংসযজ্ঞের ক্ষতি মেটাতে এ সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে তারা। তবে ইরানের জব্দকৃত সম্পদের মধ্যে ঠিক কোনগুলো ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়। ফলে তেহরানের সম্পদ ফেরত না দিয়ে উপসাগরীয় মিত্রদের সহায়তায় ব্যবহার হলে ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি, যাতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব আসবে যুদ্ধবিরতি সম্প্রসারণ, হরমুজ প্রণালী সচল কিংবা ইরানের পারমাণবিক শক্তি নিয়ে সিদ্ধান্তেও। এতে দেশ দুটির বিদ্যমান রেষারেষি আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হবে, যা বৈশ্বিক অর্থনীতিকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। ইরানের শর্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের সাথে সাথে অবরুদ্ধ সম্পদের $12 বিলিয়ন ছাড়তে হবে ওয়াশিংটনকে। পরবর্তীতে বাকি অর্ধেকও ইরানের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি তুলে নিতে হবে বাণিজ্য নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ। তবে এর কোনোটি মানতে নারাজ যুক্তরাষ্ট্র। ফলে আপাতত অধরাই থাকছে শান্তি চুক্তি। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় ক্রমেই রাজনৈতিক চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এর আগে ইরানের সম্পদ ছাড় করায় বারাক ওবামার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শান্তি চুক্তি ছাড়া কোনো সম্পদ ছাড়া হবে না বলে এক সাক্ষাৎকারে জানান ডোনাল্ড ট্রাম্প। নুসরাত মৌমি, ৭১। ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।